নয়াদিল্লিতে যেই সংবাদ সম্মেলন করতে চেয়েছিল সেই সংবাদ সম্মেলন স্থগিত করা হলো। অজুহাত দেখালো যে মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি সম্মান দেখিয়ে আমরা সংবাদ সম্মেলন স্থগিত করলাম। আপনার কি এটা সত্য মনে হয় কিনা? এবং এই যেই আল জাজিরার প্রতিবেদন, বিবিসির প্রতিবেদন এইরকম একদম কংক্রিট এভিডেন্স পাওয়ার পরে ভারত সরকার শেখ হাসিনাকে বিচারের জন্য ফেরত দেওয়ার কোনো ন্যূনতম সম্ভাবনা আছে কিনা? প্রথম কথা হচ্ছে আওয়ামী লীগের কোনো বিবেক মনুষ্যত্ব নিয়ে দলটা পরিচালিত হয় না। বিশেষ করে যারা শীর্ষ পর্যায়ে আছে তাদের মধ্যে ধরুন কোনো সেন্স নেই। সেন্স থাকলে তারা এই 15 বছর বা 15.5 বছর এতগুলা মানুষকে গুম করা, হত্যা করা, আয়না ঘরে আটকে রাখা এটা সম্ভব ছিল না। মাইলস্টোন কলেজের ঘটনা থেকেও তো ছাত্রলীগ সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। শিক্ষার্থীদের মধ্যে ঢুকে তার সচিবালয় ঘেরাও করে সেখানে ভাঙচুর হামলা চালিয়েছিল। সো তারা যেটা বলছে এটা সম্পূর্ণ হাস্যকর একটা যুক্তি যে মাইলস্টোনের ঘটনায় তারা শোক পেয়েছে। বরঞ্চ মাইলস্টোনের ঘটনা নিয়ে আওয়ামীপন্থী কিছু অ্যাক্টিভিস্ট তারা ফেসবুকে পোস্ট করেছে যে মাইলস্টোনের শিক্ষার্থীরাই কিন্তু গত বছর উত্তরাতে জুলাই আন্দোলনে অংশ নিয়েছিল, সড়ক অবরোধ করেছিল। সো তারা উৎফুল্ল হয়েছে যে যেভাবেই হোক তাদের চোখে যারা শত্রু, শিক্ষার্থীরা বিশেষ করে, তারা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে বা শহীদ হয়েছেন। সো এটা খুবই অগ্রহণযোগ্য আওয়ামী লীগের এই ধরনের মনোভাব, এবং আওয়ামী লীগ কোনোভাবেই শিক্ষার্থীদের প্রতি পজিটিভ ধারণা পোষণ করে না। আমি আসি ভারত সরকারের প্রসঙ্গে। ভারতের কাছে এখনো সেই আপনার রিপোর্ট হলে যে তারা যে অ্যাকসেপ্ট করলে যে কাজটা করতে শেখ হাসিনাকে যে প্রত্যার্পণ করা বাংলাদেশে, তারা সেই পথে যাচ্ছে না। কিন্তু এই রিপোর্টটা, জাতিসংঘের রিপোর্টটা প্রকাশ হওয়ার পরে কিন্তু ভারতে শেখ হাসিনার জন্য যে সুযোগ সুবিধাগুলো কিন্তু কমে গেছে। আপনি জানেন সম্প্রতি দিল্লিতে একটা সংবাদ সম্মেলন করতে চেয়েছিল আওয়ামী লীগ ছদ্মনামে গোপালগঞ্জের ঘটনা নিয়ে। আপনি হয়তো সেই প্রসঙ্গে আসতেন। সেটাও কিন্তু ভারত সরকার করতে দেয়নি। আচ্ছা, ভারত সরকার বাস্তবতা মেনে নিয়েছিল অনেকটা। মানে আপনি যেহেতু প্রসঙ্গ উঠালেন, তাহলে কেন সংবাদ সম্মেলনটা করতে দিল না? এখানে গোপালগঞ্জের তারা বলতেছে গণহত্যা। আমি আপনার কাছে আসবো। আইন এবং সালিশ কেন্দ্রের একটা রিপোর্টও হয়েছে, সেখানে বলা হয়েছে যে গোপালগঞ্জে চরম মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এটা আইন ও সালিশ কেন্দ্রের একটা বিস্তারিত রিপোর্ট। এটা নিয়ে আলোচনা করতে গিয়ে অনেক সময় হয়তো আমরা আসবো পরবর্তীতে। কিন্তু মানে এই প্রেক্ষাপটে কেন একটা সংবাদ সম্মেলন, যদিও এটা হিউম্যান রাইটস, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ, আমি জীবনে এর আগে শুনি নাই, টুইটারে দেখছি মাত্র 3জন ফলোয়ার আছে। তাহলে সংবাদ সম্মেলনটা শেষ পর্যন্ত করতে দেওয়া হলো না কেন? এখানে যখন নরেন্দ্র মোদীর সঙ্গে ইউনূসের বৈঠক হলো, ইউনূস কিন্তু বলেছে নরেন্দ্র মোদীকে যে আপনি শেখ হাসিনার কথা বলতে দিন না। নরেন্দ্র মোদী বলতেছে তিনি তো বন্দী নন, তার মোবাইল ফোন, তার ইন্টারনেট, তিনি কথা বলতেই পারেন। তাহলে এখন এই সংবাদ সম্মেলনটা আসলে করতে দেওয়া হলো না কেন, এবং এটা আওয়ামী লীগের কতটুকু রাজনৈতিক করা যায়? এটা হচ্ছে যে আসলে অসমর্থিত সূত্রে যে খবরটা আছে সেটা হচ্ছে যে ইউনূস সরকারের সাথে নরেন্দ্র মোদী সরকার সম্পর্ক উন্নয়ন করতে চাচ্ছেন, যার ফলস্বরূপ কিছুদিন আগে কিন্তু ভারতে গেছে ইউনূস সরকারের পক্ষ থেকে। তো ইউনূস সরকার দেখছে যে আসলে এই সরকারের সাথেও যদি একটা ওয়ার্কিং রিলেশনশিপ রাখা যায়, সো নরেন্দ্র মোদী সরকার দেখছে এই গোপালগঞ্জের এই ঘটনাটা, এটা কিন্তু আসলে মূলত সমন্বয়ক, ছাত্র সমন্বয়ক যারা এখন এনসিপি দল করে, নাহিদ, হাসনাত, সার্জিস, এদেরকে আসলে হত্যার উদ্দেশ্যে কিন্তু আওয়ামী লীগ, ছাত্রলীগের হামলা চালিয়েছিল। তার প্রতিক্রিয়াতে সেনাবাহিনী এবং পুলিশ বিক্ষোভ দমনের চেষ্টা করে, এবং তাতে কিছু প্রাণহানি হয়। যে প্রাণহানিতে আমি দুঃখ প্রকাশ করছি। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। আপনি দেখেন ঠিক আছে, কিন্তু এই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার জন্য আপনি কি এই এনসিপি নেতাদের দোষ দিবেন না? তারা বাংলাদেশে পদযাত্রা শুরু করেছে, প্রত্যেকটা জেলায় জেলায় পদযাত্রা। কিন্তু ওই গোপালগঞ্জে গিয়ে এটা হয়ে গেল মার্চ ফর গোপালগঞ্জ, এবং সেখানে সবাইকে আসার আমন্ত্রণ জানালো এবং বলল যে আজকেই মুজিববাদের কবর রচিত হবে। উস্কানি কি তারা দেয়নি? এটা আসলে রাজনৈতিক স্লোগান, মুজিববাদের পতন করবে। তারা যদি শেখ মুজিবের কবরে হামলা করতো বা তার মাজারে যে ওখানে সমাবেশ করতো, এটা আরো বেশি উস্কানির পর্যায়ে যেত। কিন্তু এই ধরনের কথাবার্তা কিন্তু অনেক সময় রাজনৈতিক দলগুলো বলে, অমুক দলকে ক্ষমতা আসতে দেবো না, তাদেরকে রাজনীতি থেকে শেষ করে দেবো, নিঃশেষ করে দেবো, এগুলো কথার কথা। কিন্তু একটা রাজনৈতিক দলের ঠিক আছে, অধিকার আছে। আপনি যে অবস্থা নিচ্ছেন, আপনার দল বিএনপি কিন্তু সরাসরি অবস্থানের বিরুদ্ধে। তারা কিন্তু অলরেডি সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলন করে তারা বলেছে যে গোপালগঞ্জে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। যদি সরকার কন্টিনিউ গোপালগঞ্জে মানবাধিকার লঙ্ঘন করে, তাহলে আমরা জনগণের সঙ্গে নিয়ে ব্যবস্থা নিব। এটা কিন্তু আপনার নিজে। এটা হচ্ছে গোপালগঞ্জের আপনার যারা লোকাল নেতৃবৃন্দ তাদের একটা সংবাদ সম্মেলন। সম্ভবত আপনি এদিকে ইঙ্গিত করছেন, গোপালগঞ্জ জেলা বিএনপির সংবাদ সম্মেলন। দেখেন, এখন আপনার রাজনীতি করতে গেলে লোকালিজম বা আপনার আঞ্চলিকতার একটা বিষয় থাকে। তারা ওই এলাকার মানুষ, সেখানে যে পুলিশি হয়রানি, এগুলো কিন্তু তারা 15-16 বছর দেখেনি। গোপালগঞ্জে যেটা হয়েছে যে বিএনপি আসলে গোপালগঞ্জে খুব যে বেশি শক্তিশালী সেটা আমি বলবো না, বললে এটা সঠিক হবে না। সেখানে দেখা যাচ্ছে গোপালগঞ্জ জেলাটা অন্যভাবে পরিচালিত হয়েছে গত 16 বছর, যেটা আওয়ামী লীগ ক্ষমতা ছিল প্রায় সেই সময়।
তো গুম, নির্যাতন, সন্ত্রাস এগুলা ওই এলাকার মানুষ কম দেখেছে। সো তারা এই পুলিশি তৎপরতা বা সেনা অভিযান যেটাই বলেন সেটা দেখে তারা আসলে হা-হুতাশ করছে। কিন্তু শেখ হাসিনা এই গাইবান্ধা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ বা সাতক্ষীরাতে কিভাবে মানুষকে ক্রস ফায়ারে হত্যা করছে, তুলে নিয়ে গেছে, সেই তুলনায় আসলে কিন্তু অন্যান্য জেলার মানুষ কিন্তু সেভাবে উদ্বিগ্ন না। আমি অবশ্যই গণগ্রেপ্তার এবং হয়রানির পক্ষে না। তো যেহেতু এখানে ভোটের রাজনীতির একটা বিষয় আছে, সেক্ষেত্রে লোকাল নেতৃবৃন্দ হয়তো সেই বিষয়গুলো সামনে রেখে কথা বলেছেন, যাতে করে ওখানকার গোপালগঞ্জের মানুষজনকে ঠান্ডা করা যায়। কিন্তু আসলে যেটা হয়েছে যে গোপালগঞ্জে শুধু লোকাল লোক নেই, সারা বাংলাদেশ থেকে যেসব আওয়ামী সন্ত্রাসী, ছাত্রলীগের সন্ত্রাসী আছে তারাও কিন্তু গোপালগঞ্জে আশ্রয় নিয়েছেন। গোপালগঞ্জ একটা অনেকটা অঘোষিত আওয়ামী লীগের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এই কারণে এই এনসিপির নেতৃবৃন্দ যে শুধু এনসিপি না, এর আগে দেখেন আপনি স্বেচ্ছাসেবক দলের যিনি সভাপতি এস এম জিল্লানি, তার বাড়িও গোপালগঞ্জ। তিনি যখন তার বাবার কবর জিয়ারত করতে যান 15 বছর আগে, সেখানে কিন্তু স্বেচ্ছাসেবক দলে মানে তার এখন সম্ভবত তার রিলেটিভসও স্বেচ্ছাসেবক দলের একজন কেন্দ্রীয় নেতাকে কিন্তু এই আওয়ামী সন্ত্রাসীরা হত্যা করেছে। তারা কিন্তু সেনাবাহিনীর গাড়িতে হামলা করেছে। তখন তো এনসিপি ছিল না। তখন তো কিন্তু উস্কানি ছিল না। সো রাজনৈতিক বিরোধিতার ক্ষেত্রে অনেকেই বিরোধিতা করতে পারেন, কিন্তু সেটা হচ্ছে যে আপনি যেটা আওয়ামী লীগ বা যুবলীগ বা ছাত্রলীগ যেটা করেছে গোপালগঞ্জ, তারা আসলে সীমা লঙ্ঘন করেছে এবং ফলশ্রুতিতে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। তো অবশ্যই সরকারের উচিত যদি কোনো অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে থাকে সে ব্যাপারে আপনার সরকারের তদন্ত করা এবং যেন আইন সবার জন্য সমান থাকে সেই ব্যবস্থা নেওয়া। ধন্যবাদ। ফিরে আসি ইন্ডিয়ার দিকে, মানে ভারতের নয়াদিল্লিতে। ভারত সরকার এখন আসলে দেখেন যে ভারতকে আওয়ামী লীগ বা শেখ হাসিনা যে সুবিধাটা দিয়েছে, অবৈধ সুবিধা, তারা এই সুবিধাটা আরো বারবার পেতে চাইবে। এখন ভারত সরকার যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ করে বাংলাদেশে, আমি সম্ভাবনা খুবই কম দেখি। কারণ এই কারণে যে তারা আরো যে বিভিন্ন ধরনের দাস তৈরি করবে, জাতীয় পার্টি আছে বাংলাদেশে বা আশপাশের মালদ্বীপ, ভুটান বা শ্রীলঙ্কার মতো দেশে, তখন ওই দাস হতে চাইবে না। অনেকে জিনিসটাকে উদাহরণস্বরূপ নেবে যে বিপদে পড়লে তো আসলে ভারতে আশ্রয় পাওয়া যায় না। তো সেক্ষেত্রে ভারতের কংগ্রেস বলেন, বিজেপি বলেন বা অন্যান্য দলের মধ্যে একটা অভূতপূর্ব ঐক্যমত্য আছে যে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিতে হবে, আওয়ামী লীগকে ভারতে রাখতে হবে। আমি আসলে খুব কম সম্ভাবনা দেখি শেখ হাসিনাকে ভারত বাংলাদেশের হাতে তুলে দেবে বিচারের জন্য। আল জাজিরাতে যে শেখ হাসিনাকে নিয়ে প্রতিবেদনটা করা হয়েছে, দেখেন আসলে শেখ হাসিনা যে খুনি, হত্যাকারী, এটা আমরা বাংলাদেশের সব মানুষই জানি। কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে দেখা যাচ্ছে যে অনেক দেশে ইনস্টেবিলিটি থাকার কারণে তারা এটা প্রচার করার চেষ্টা করছে, হ্যাঁ এরকম সমস্যা তো আপনার হাইতিতে আছে, সোমালিয়াতে আছে, সুদানে আছে। কিন্তু দেখেন ওই দেশগুলো আর বাংলাদেশের প্রেক্ষাপট কিন্তু আলাদা। ওই দেশগুলোতে এইভাবে বিরোধী দলকে ধরে ধরে বছরের পর বছর গুম করা হয়নি, হত্যা করা হয়নি, ভুয়া ইলেকশন করা হয়নি। কিন্তু দেখা যাচ্ছে উন্নত বিশ্ব তারা মনে করে যে আপনার উন্নয়নশীল দেশগুলোতে এগুলো খুবই স্বাভাবিক, এসব দেশের গণতন্ত্র শক্তিশালী না। কিন্তু আমাদের দেশে গণতন্ত্র শক্তিশালী তো দূরের কথা, স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদ এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে আপনি শেখ হাসিনা বা শেখ পরিবার বিরুদ্ধে একটা ফেসবুকে স্ট্যাটাস দিলেও কিন্তু আপনার তাদের গ্রেপ্তার করে নিয়ে আসতো। তেমনই ভাবে আল জাজিরার প্রতিবেদন আপনি দেখেন, একটা দেশের প্রধানমন্ত্রী কিভাবে নির্দেশ দিতে পারে যে হেলিকপ্টার থেকে তার দেশের জনগণের উপরে গুলি চালান, যেখানে মানুষ তাদের ন্যায্য অধিকারের জন্য আপনার রাস্তায় এসেছে। প্রথম অধিকারটা কি ছিল যে সরকারি চাকরিতে যে অন্যায়ভাবে 56 মানে 56% কোটা প্রায় এটা চাপিয়ে দেওয়া হয়েছিল। এটার প্রতিবাদের জন্য কিন্তু শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল। তো পরবর্তী দেখা গেল যে পুলিশের অতিরিক্ত দমন নিপীড়ন এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ বিশেষ করে তাদের হামলায় আপনার প্রথমে রংপুর মেডিকেল কলেজের আবু সাইদ, সমন্বয়ক আবু সাইদ শহীদ হলেন, যেটা আপনি উল্লেখ করেছেন। আপনার এই পুলিশের যে আইজি আল মামুন সম্ভবত আইজি ছিলেন, তার সাথে কথা বলার পরে কিন্তু সালমান এফ রহমান নিজে কিন্তু রংপুর মেডিকেল কলেজে ফোন করেছিলেন এবং সেখানে তিনি জানতে চান আসলে তথ্য কেন আপনার ময়নাতদন্তের রিপোর্ট দেওয়া হচ্ছে না আবু সাইদের। সো তারা দেখা যাচ্ছে যে তারা নিষ্ঠুরতা কোন পর্যায়ে চলে গিয়েছিল যে তারা প্রতিদিন আপনার প্রায় 16ই জুলাই থেকে হত্যাকাণ্ড মারাত্মক আকার ধারণ করে এবং তারা পরবর্তীতে ইন্টারনেট শাটডাউনের দিকে যায়, যাতে করে আমরা আন্দোলন করতে না পারি। আমরা যারা প্রবাসে ছিলাম আমরাও কিন্তু আন্দোলন সংগ্রাম করেছি। আমরা জার্মানির মিউনিখে আমরা আন্দোলন করেছি, আপনি লন্ডনে ছিলেন, লন্ডনে আন্দোলন করেছেন এবং নিয়মিত আমরা টক শোতে হাজির হয়েছি, কথা বলেছি, অনলাইনে অফলাইনে বলেছি। জি। তো এই যে আপনার আল জাজিরা রিপোর্টে বিস্তারিত তার ফোন কনভারসেশন ছাত্রলীগ নেতা ইনানের সাথে, পুলিশের আইজিপির সাথে কথা বলেছে আপনার সালমান এফ রহমান, এই বিষয়গুলো শেখ হাসিনার কফিনে যে শেষ পেরেক আমরা বলতে পারি সেটা ঢোকাচ্ছে। আর একটা হচ্ছে আপনার জাতিসংঘ কিন্তু অলরেডি তাদের প্রতিবেদন দিয়েছে। তো দেখা যাচ্ছে আল জাজিরার প্রতি অনেক সময় শেখ হাসিনার সরকার যেটা তাদেরকে বায়াসড বা তাদেরকে অনেকটা জামাতপন্থী, বিএনপি পন্থী বলার চেষ্টা করেছে। তো সে তারপরেও কিন্তু আপনার আল জাজিরা সারা বিশ্বব্যাপী একটা গ্রহণযোগ্যতা আছে। কিন্তু শেখ হাসিনা সবচেয়ে বেশি ধরা খেয়েছেন জাতিসংঘের প্রতিবেদন নিয়ে। কারণ জাতিসংঘের মানবাধিকার কমিশন যে প্রতিবেদনটা দিয়েছে এবং প্রত্যেকটা ঘটনার খুঁটিনাটি
বিশ্লেষণ, অস্ত্রগুলার ফরেনসিক বিশ্লেষণ, আপনার যারা মারা গেছে তাদের তালিকা, তাদের আত্মীয়-স্বজনের সাক্ষাৎকার, সবকিছু মিলিয়ে যে তারা রিপোর্টটা দিয়েছে, এই রিপোর্টটা আসলে পশ্চিমা দুনিয়া এবং গণতান্ত্রিক বিশ্বের কাছে গ্রহণযোগ্য। সবার কাছেই গ্রহণযোগ্য, শুধু